একটা নির্বাচনকালীন সরকার থাকা দরকার, যেটাকে তত্ত্বাবধায়ক সরকারই বলেন, নির্বাচনকালীন সরকারই বলেন। এই ব্যবস্থা চলমান থাকতে হবে, এই ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনটা করতে হবে। ওনারা যদি নির্বাচন করতে চান অবশ্যই তো রিজাইন করতে হবে, ওনারা তো এই পোস্টের থেকে এই নির্বাচনটা করতে পারবেন না, এটা করার কোনো সুযোগই ওনাদের হাতে নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি সকালবেলা স্টুডিও থেকে। আমি মাহমুদ বিন মারুফ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের নবম দিনের শুনানি হয়েছে আজ। আর এই বিষয় নিয়ে সমসাময়িকে আজ আমরা কথা বলবো বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেলের সাথে। স্বাগত আপনাকে সকালবেলা স্টুডিওতে। স্বাগত আপনাকেও আমাকে ডাকার জন্য। সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগে 2011 সালে রায় পুনর্বিবেচনা চেয়ে 2024 সালের 27 আগস্ট প্রথম আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার সহ প্রায় 5 জন বিশিষ্ট ব্যক্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 16 অক্টোবর এবং জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গত বছরের 23 অক্টোবর পৃথকভাবে পুনর্বিবেচনার আবেদন করেন। আপনার কাছে জানতে চাই, যখন সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা আসছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও কেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, এই ব্যবস্থাটা যদি থাকতো তাহলে গত 17 বছরে আমাদের যে সন্তানরা জীবন দিয়েছে, বিশেষ করে ওয়াসিম, সাইদ, মুগ্ধ, তাদের জীবনটা দিতে হতো না। সবচেয়ে বড় জিনিস, আমাদের রাজনীতিতে বিশ্বাস অবিশ্বাসের একটা প্রশ্ন থাকে। একটা নির্বাচন আসলে পরে অনেকে ধারণা করে যে নির্বাচনটা সঠিক হবে কি হবে না, আর যারা আসলে ক্ষমতাসীন থাকেন তারা এই নির্বাচনটাকে তাদের অনুকূলে নেওয়ার জন্য অনেক সময় অনেকভাবে চেষ্টা করে, কেউ কম আর কেউ বেশি। এই জন্যে এই দেশে এমন একটা ব্যবস্থা হওয়ার দরকার ছিল, যে ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কিংবা নির্বাচন যিনি করবেন সে রেফারি থাকবেন। এই ব্যবস্থাটা বিএনপির গভর্নমেন্ট 96-এ এনেছিলেন এবং একটা সংবিধানে এটা স্বীকৃত ছিল। থাকার পরে দেশ তো এরপরে যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 91-এ, 96-এ, 2001-এ ভালোই হয়েছে, কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের সবচেয়ে সমালোচনাবিহীন নির্বাচনগুলো হয়েছে এবং মানুষের স্বীকৃতিও তা দিয়েছে এবং রাজনীতিবিদদের মধ্যে দূরত্ব কম ছিল। একটু প্রস্ত ইলেকশন শেষ হইলে কিছু আলোচনা তো থাকবেই। এই ব্যবস্থা যদি থাকতো তাহলে এই দেশের রাজনীতির আজকে যে করুণ অবস্থা, শেখ হাসিনার মতো একজন মহিলাকে ফেসিস্ট হইতে হইতো না। তার বাবা একজন জনপ্রিয় মানুষ ছিলেন এক সময়, সেও তার একটা বিশাল সমর্থক গোষ্ঠী বাংলাদেশে ছিল। ওরা ক্ষমতায় এসেছে, পালা বদলে ক্ষমতায় আসতো, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যখন কোর্টে গড়িয়ে যাদের বুদ্ধিমত্তার কারণে এটাকে বাতিল করা হলো, তারপর থেকে সে স্বৈরাচার হওয়ার দিকে সামনে এগিয়ে গেল এবং এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, এই দেশের রাজনীতি ধ্বংস হয়েছে, ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এবং এটার পিছনে প্রসঙ্গক্রমে আমাকে বলতে হয় যে মানুষটা সবচেয়ে বেশি দায়ী, তার নাম খায়রুল হক। খায়রুল হকের এই তত্ত্বাবধায়ক সরকারের অবস্থা বিলুপ্ত করার জন্য প্রথমে উনি 3 লাইনের পেরাতে একটা ঘোষণা দিয়েছেন আরো 3 বছর তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকবে, কিন্তু উনি এটা করে আবার কি কারণে জানি মিনিমাইজ করে টোটালটাই বাতিল করে দিলেন। এই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে, তার একটা বিচারের ব্যবস্থা করতে হবে এবং এমন বিচার করতে হবে জীবনে যেন কোনোদিন আর ক্ষমতায় বসে কেউ কাজগুলো না করে, নাম্বার 1। নাম্বার 2, তার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়েছে বলেই এই দেশে এত বড় গ্যাঞ্জাম হয়েছে, এত বড় হট্টগোল হয়েছে, এতগুলা মানুষের মৃত্যু হয়েছে, দেশে গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এই খুনের জন্যও তাকে দায়ী করা যায় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কারণে। সুতরাং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে সারা বছরই একটা নির্বাচনকালীন সরকার থাকা দরকার, যেটাকে তত্ত্বাবধায়ক সরকারই বলেন, নির্বাচনকালীন সরকারই বলেন। এই ব্যবস্থা চলমান থাকতে হবে, এই ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচনটা করতে হবে। এইখানে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, নবম দিনের মতো সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে আপিল বিভাগে আলোচনা চলছে। এটাকে বাতিল করার তো কোনো স্কোপই নাই। যদি কেউ এটা করতে চায়, কিন্তু অ্যাপিলেট ডিভিশনও যদি এটা বাতিল করতে চায়, অন্যায় হবে। তাই আমার কাছে মনে হয় যে এটাকে অবিলম্বে ফিরিয়ে এনে এই যে নির্বাচনটা যেটা হচ্ছে, এটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, একটা সরকার তো আছেই, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ইতিমধ্যে ওদের 14 মাস পেরিয়ে গেছে।
সাংবিধানিক বাধ্যকতার কিছু বিষয় থাকে, সেই প্রসঙ্গে আজকে আমি যাব না। আমি শুধু বলবো যে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে আপনি বলবেন এটি তত্ত্বাবধায়ক সরকার। এটা কি আর 3 মাস সময় দিয়ে 90 দিনের মধ্যে ইলেকশন করা যেতে পারে? মানে আপনি বলতে চাইছেন যে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিয়ে যাওয়ার আদলে ব্যাপারে। নিয়ে যাওয়া কিংবা রূপান্তরিত করা কিংবা একটা সিস্টেমের মধ্যে ফেলে সেটাই করা যায়, যেটা আছে এটাই চলমান থাকবে। তাহলে সাংবিধানিক ভাবেও এই সমস্যাগুলো দেখা দিবে না, আমাদের আমাদের চলমান থাকবে বিষয়টা, আমি মনে করি সেটাই বলি। কিন্তু ভিপি সোহেল, বিএনপির অনেক নেতাই বর্তমানে প্রশ্ন তুলছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টাই বিতর্কিত, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে চলে যায়, তখন এই বিতর্কিত ব্যক্তিরা যদি থাকে, তখন কি আহ এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার দুইটার মাঝখানে যে একটা আস্থার যে জায়গাটা, এটাতে নাই আরেকটাতে আছে, এটা কি আসলে বজায় থাকবে? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা তুলেছেন, যদি তত্ত্বাবধায়ক সরকারে যারা আছেন, যেমন ছাত্র উপদেষ্টা 1-2 জন আছেন, ওনারা যদি নির্বাচন করতে চান অবশ্যই তো রিজাইন করতে হবে। ওনারা তো আর এই পোস্টের থেকে এই নির্বাচনটা করতে পারবেন না, এটা করার কোনো সুযোগই ওনাদের হাতে নেই। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই নির্বাচনে আপনি ইচ্ছা করলেই, ওনারা যদি করতেই চায় তাহলে সেটা পদত্যাগ করে নেবেন, সাথে সাংবিধানিক কোনো ডিস্টার্ব আছে বলে আমার কাছে মনে হয় না, 1 নাম্বার। নাম্বার 2 হয়েছে বিএনপি যে দাবিগুলো করেছে সেই দাবিগুলোর যৌক্তিকতাও ছিল, তারা সেই যুক্তিগুলো মেনে প্রয়োজন এটাকে রিসাফল করতে পারে, ডক্টর ইউনূস সাহেবকে রেখে। আর যারা আছেন, যারা নিরপেক্ষতার সাথে কাজটা করতেছেন, তাদেরকে দিয়ে এটা চালানো যাইতে পারে। 14 মাস যেহেতু চলেছে, 3 মাস বড় বিষয় না, ওরা তো নির্বাচনের পথেই আছে, ওনারা তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটও দিয়েছে। না, আমার কাছে মনে হয় এটা মেজর সমস্যা হবে না, আলোচনার পরিপ্রেক্ষিতে এটা করা যাইতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার অবশ্যই সংবিধানে সংযুক্ত করতে হবে। এটা যদি অ্যাপিলেট ডিভিশনে অতি সত্বর করা যায় তাহলে জাতির জন্য সবচেয়ে বেশি মঙ্গল হবে। ধন্যবাদ আপনাকে। আহ অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে আহ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে। তো এই আমরা যদি ফেব্রুয়ারি ধরে নিই, তাহলে আমাদের হাতে আছে আর 3 মাস। এই 3 মাসের মধ্যে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব? ডেফিনেটলি সম্ভব, যদি অ্যাপিলেট ডিভিশনে 9 দিনের মতো আলোচনা অ্যাপিলে তর্ক বিতর্ক চলছে, এটা যদি আপনি আগামী কয়েকদিনের মধ্যে ডিসপোজাল করে ফেলেন, তাহলে তো আপনি এখান থেকে 3 মাস ধরলে ফেব্রুয়ারি পরে, কারণ এটা নভেম্বর চলছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এখনো আমাদের হাতে 3.5 মাস 4 মাস সময় আছে। তা আমার মনে হয় ইট ইজ নট পসিবল। এই জন্য আমার ধারণা যে মানুষ যা চায়, মানুষ, রাজনীতিবিদরা যা চায়, সমস্ত দল যেটা চায়, এটার পক্ষেই তো আইন আদালত থাকবে, আর সংবিধানও এটাই অ্যালাউ করে। সুতরাং আমার কাছে মনে হয় এটা খুব বড় প্রবলেম না, এটাই অতি সত্বর তত্ত্বাবধায়ক সরকারকে ইনভলভ করে সেই কাজটা করলে জাতির জন্য মঙ্গল হবে, ভবিষ্যতের পথ সুগম থাকবে। ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিয়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এটা কতটুকু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটাই আপনি বলেন, এদের আন্ডারে নির্বাচনটা বাংলার মানুষ মনে করে সুষ্ঠু হয়। এটার এক্সাম্পল হিসেবে আপনি 91-এ দিতে পারেন, 96-এ দিতে পারেন, 2001-এ দিতে পারেন। এই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। ওই সময় এই ইলেকশনগুলো প্রশ্নবিদ্ধ হয় নাই, মেনে নিয়েছে, 5 বছর রান করেছে, সঠিকভাবে ট্রানজাকশনও হয়েছে, ট্রান্সফার হয়েছে, ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, কোনো ঝামেলার সৃষ্টি হয় নাই। আমার কাছে মনে হয় যে এই নির্বাচনের সময় এই ধরনের সরকার থাকলে প্রশ্নবিদ্ধ করার স্কোপটা কম থাকে। কিছু তো 5% এরর থাকবে, 10% থাকবে, আমরা তো কি অবশ্যই দেশে থাকতেই পারে। বাট আমার কাছে মনে হয় যে এই সরকারের অধীনেই সবসময় নির্বাচন হওয়া উচিত, মিনিমাম আরো 10টা নির্বাচন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও জনাব খালেদ সাইফুল্লাহ পিপি সোহেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরও অত্যন্ত ধন্যবাদ জানাবো যে সকালবেলা স্টুডিওর সঙ্গে থাকবার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।